বাইরে ময়লা ফেলার যে ব্যাপারটা, যেখানে সেখানে আমার জাস্ট আমি একটা কিছু খাচ্ছি ফেলে দিচ্ছি। এটা একটা বাসের মধ্যে ক্লাসরুম। একটা ডগমার কথা বলি যেটা এখনও আজকের যুগে এসেও আমি দেখি, সেটা হচ্ছে বিয়ের পরে মেয়েদের আর চাকরি করার দরকার নাই। বাচ্চাদের উপর একটা প্রেশার কমে আসে যে স্কুল মিস করে ইনকাম করতে যাওয়ার ব্যাপারটা হচ্ছে এটা তো আসলে নর্মালাইজড। আমার সামনে আরেকজন ফেলে দিচ্ছে, আমি ছোট, আমি ফিল করছি এটা নর্মাল। তখন এটা আমাদের জন্য একটা ফার্স্ট টাইম একটা শকিং একটা ছিল সিচুয়েশন। সেখানে কিন্তু এখন মেল ফিমেলের রেশিওটা 52-48%। Hi everyone, welcome to Tales of Triam. Today we have Maisha Luvava with us. She is a development professional and working in women empowerment and child education. So let's talk with her. Hi Maisha. Hello, hi. How are you? I'm good, how are you? Good. So Maisha, আপনার থেকে আমি ফার্স্টেই যেটা জানতে চাচ্ছি যে আপনি যদি নিজের মতো করে একটু বলেন আপনি কোন কোন জায়গাগুলোতে এখন কাজ করছেন। আমি জানি আমার আজকে কথা বলার মেইন টপিকটাই থাকবে চাইল্ড এডুকেশন, বাট আমি জানি আপনি আরও অনেক কিছুর সাথে ইনভলভড, সেগুলো যদি একটু বলেন। আমি মূলত ইটস ম্যানেজি ফাউন্ডেশনে আছি। সো এইখানে আমরা মূলত 4টি প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি। একটা হচ্ছে এডুকেশন প্রোগ্রাম, লাইভলিহুড, ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ। এডুকেশন প্রোগ্রামের আন্ডারে আমরা ডেফিনেটলি বাচ্চাদের পড়াশোনা, এর পাশাপাশি ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে, সেটা চর এলাকা হতে পারে, হিলি এরিয়াজ, এবং স্ট্রিট চিলড্রেনদের ফোকাস এবং লার্নিং ডিফিকাল্টিস যে বাচ্চাদের আছে তাদের জন্য কাজ করছি। এর পাশাপাশি বাচ্চাদের পেরেন্টসদের স্কিল ডেভেলপ করার জন্য আমাদের লাইভলিহুড প্রোগ্রাম আছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে যেন বাচ্চাদের, যেহেতু এই কমিউনিটির মধ্যে একটা চাইল্ড লেবারের একটা চান্সেস অনেক বেশি এবং রেশিওটা অনেক বেশি। সো সেটা রিডিউস করার একটা অল্টারনেটিভ হিসেবে, যেহেতু ফ্যামিলি মোস্টলি কনজারভেটিভ থাকে এবং মাদের ইনকাম করার একটা লিমিটেড অপশনস থাকে বাসার বাইরে তো সেক্ষেত্রে যদি ওদের স্কিলটা ডেভেলপ করে যেটা ওরা বাসা থেকেই কাজ করতে পারে, সো এটাকে আমরা এই জন্য ক্রাফট স্কিলটাকে ধরে নিয়েছি এবং বাছাই করে নিয়েছে বেসিকলি। কারণ যতই বলে যে জেনারেশন বাই জেনারেশন হাতের কাজে পারদর্শী, এটা আমাদের কমিউনিটির একটা স্ট্রেংথ বলতে পারি। এবং তখন আমরা মহিলাদেরকে ট্রেনিং দেওয়ার পরে যখন ওই ক্রাফটগুলো আমরা কমার্শিয়ালাইজ করে থাকি, তো বাচ্চাদের উপর একটা প্রেশার কমে আসে যে স্কুল মিস করে ইনকাম করতে যাওয়ার। তখন কিন্তু মাও একটা ভয়েস আসে এবং সে একটা ফাইন্যান্সিয়াল ডিসিশনও নিতে পারে এবং সে অবশ্যই প্রেফার করবে যে বাচ্চাকে স্কুল টাইমটাতে যেন স্কুলেই থাকে। এবং আমরা এইটা হচ্ছে লাইভলিহুড প্রোগ্রামের ইনিশিয়েট করার যে গোলটা ছিল। এর পাশাপাশি ইউথ ডেভেলপমেন্টের আন্ডারে আমরা বাচ্চাদের ভোকেশনাল স্কিল নিয়ে, সব বাচ্চাই হয়তো বা ক্লাস 8-এর পরে হায়ার এডুকেশনে যেতে ইন্টারেস্ট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তারাও যেন একটা ড্রপ আউট না হয় এবং স্কিলটা থাকে, রাদার একটা হিউম্যান অ্যাসেটস হিসেবে হয়ে থাকে, ডেভেলপ করে থাকেন। সো এই জন্য আমরা ডিফারেন্ট ভোকেশনাল স্কিল নিয়ে কাজ করে থাকি। এবং এর পাশাপাশি ইমার্জেন্সি রিলিফের আন্ডারে যে কোনো ন্যাচারাল ডিজাস্টার, ইমার্জেন্সি সিচুয়েশন হোক, সেসব ক্ষেত্রে যেন রিলিফ সাপোর্ট নিয়ে আমরা কমিউনিটিতে রিচ আউট করতে পারি, সে ওভারঅল এটা নিয়ে। ওকে, নাইস। সো আমি যদি চাইল্ড এডুকেশনের জায়গাটাতে আসি, আমি যেটা বুঝলাম আপনারা দুটো সাইডে কাজ করছেন প্যারালেলি। একটা জিনিস যেটা হয় আমরা দেখি যে যারা একটু আন্ডার প্রিভিলেজড ফ্যামিলি, সেখানে বাচ্চাদেরকে বাবা মারা পড়ালেখা করাতে পাঠায় না, কারণ হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্ট যেটা থাকে। বাট আপনারা যেটা কাজ করছেন, একদিকে তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন, আমি প্যারেন্টসদের কথা বলছি। সো সেটা যেটা করছে, তখন বাচ্চাদের উপর যে প্রেশারটা পরে চলে আসে যে একদম আর্লি এইজে গিয়ে কাজ করতে পাঠিয়ে দেওয়া, কারো বাসায় হোক গার্মেন্টসে হোক, সেটা থেকে হয়তো তারা বেঁচে যাচ্ছে ইনডিরেক্টলি। ইটস ভেরি নাইস, মানে এই আইডিয়াটা খুবই সুন্দর। কারণ সবাই তো ফোকাস করে আছে, ঠিক আছে ওই বাচ্চাটার দায়িত্ব নিলাম, তাকে পড়াই, কিন্তু দিন শেষে দেখা যায় কিছুদিন পড়ানোর পরে, আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, বাবা মারা ফিল করে যে না, ওকে এখন আমাদের কাজে পাঠানোর দরকার আছে, কারণ বাবা হয়তো আগে যেভাবে কাজ করতে পারতো এখন পারছে না। সো এই ব্যাপারগুলো চলে আসে। সো এই জায়গাটাতে আসলে এই ব্যাপারটা খুব ভালো কাজ করবে আই বিলিভ। আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে আছে, যেহেতু আপনি চাইল্ড এডুকেশন সেক্টরে কাজ করেন, এবং ওই রিকোয়েস্টে আসার আগে আমি একটু শুনতে চাই আপনার থেকে চাকার স্কুলের কনসেপ্টটা, কারণ এটা আমার খুব ভালো লেগেছে। এটা আসলে এখানে কি কাজ হচ্ছে, প্লাস আপনি প্রতিভা বা ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, এখান থেকে যে স্কুলের যে ইয়েগুলো আছে,
বাচ্চাদেরকে পড়ানোর আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের নিয়ে কাজ করা যে ইনিশিয়েটিভগুলো সেটা নিয়ে যদি একটু বলেন। Sure. চাকার স্কুলের মূল গোল ছিল প্রি প্রাইমারি এডুকেশন, যে বাচ্চারা স্ট্রিট চিলড্রেনদের ফোকাস করে, যেহেতু ওরা স্কুলে স্ট্রিটেই থাকেন এবং বাসা বা একটা প্লেস নেই, সো ওদের স্কুলে যাওয়ারও আসলে স্কোপ বা ওই অ্যাওয়ারনেসটা ওদের মাঝে ডেভেলপ হয় না। সো রাদার এমন একটা কিছু করা যেটা ওদের কাছে স্কুলটা পৌঁছে দেওয়া। এবং এই 1-2 বছরে আমরা প্রি প্রাইমারি এডুকেশন ওদের বাচ্চাদের মধ্যে পড়াশোনার বিষয়ে ডিজিটাল লিটারেসি, বিভিন্ন অ্যাক্টিভিটিস, মিডিয়ার মাধ্যমে আমরা ওদের কাছে, এটা একটা বাসের মধ্যে ক্লাসরুম, বাসের ভিতরেই বাচ্চাদেরকে ট্যাব, টিভি অ্যান্ড আদার ডিভাইস, বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে, একাডেমিক লজিস্টিক্স দিয়ে পড়ানো হয়ে থাকে এবং ওদের মধ্যে পড়াশোনার বিষয়ে আগ্রহটা ক্রিয়েট করা। এটা 1 বছর ওদেরকে পড়াশোনা করার পরে আমরা নিয়ার বাই যা স্কুলস আছে, এনজিও স্কুল হতে পারে, গভর্নমেন্ট স্কুল হতে পারে, সেসব জায়গায় আমরা এনরোল করে দিই এবং আপ টু 2 ইয়ার্স আমরা মনিটর করছি। আমরা ইউনিফর্ম সাপোর্ট, ওদের যে গভর্নমেন্ট বুকস তো ইউজুয়ালি ফ্রি থাকে, সো আদার যে লজিস্টিক্স থাকে, স্টেশনারিজ, সেগুলো আমরা সাপোর্ট দিয়ে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের একটা পড়াশোনা আগ্রহ হচ্ছে, প্যারেন্টসরাও বাই দ্যাট টাইম একটু অ্যাওয়ার হচ্ছে যে কী কারণে পড়াশোনা ইম্পর্টেন্ট, এবং তখন কিন্তু কন্টিনিউয়েশনটা হয়ে থাকে, যে একবার অ্যাওয়ার হয়ে গেলে যে পড়াশোনা করতে হবে আমার বাচ্চাদের। তো এইটা হচ্ছে চাকার স্কুলের মূল গোল। এটা ইটস ভেরি আরবান বেসড প্রজেক্ট, বলবো না যে একদম রুরাল, যেহেতু বাস একটা প্রপার রোড দরকার হয়ে থাকে। সো এটাই হচ্ছে ওভারঅল চাকার স্কুলের আইডিয়েশন। প্রতিভার যেটা হচ্ছে লাইভলিহুড প্রোগ্রামের মূল গোল হচ্ছে প্যারেন্টসদের স্কিল ডেভেলপ করা। জি, সো আর এই মুহূর্তে ফোকাস মেইনলি উইমেন, বাট আমাদের পাশাপাশি বাবাদের জন্য স্কিল ডেভেলপ করা নিয়ে আমরা যদিও অল্প স্কেলে কাজ করছি, বাট এটাকেও এক্সপ্যান্ড করার উদ্দেশ্য আছে আমাদের। এবং মূল অ্যাওয়ারনেস হচ্ছে যে হয়তো বা উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, কিন্তু বাসায় যে মেল ফ্যামিলি মেম্বাররা আছে ওরাও কি আসলে রেডি যে তার ফিমেল ফ্যামিলি মেম্বার যে ইনকাম করছে, বিভিন্ন ডিসিশন মেক করছে, সেগুলো অ্যাডাপ্ট করে নেওয়া। এইটার জন্য আমরা এখন যেটা করছি কমিউনিটি লেভেল অ্যাওয়ারনেসটা আগে ক্রিয়েট করছি, কজ আগে ওনাদেরকে রেডি করতে হবে, দেন আসলে এম্পাওয়ারমেন্ট হয়তো বা কাজে আসবে। এইটা ডিফারেন্ট চ্যালেঞ্জেস ফেস করা থেকে আসলে আমাদের, যেমন অনেক সময় হয়ে থাকে যে হয়তো বা বেসিক সেলাই শিখতে আসছে, সেখানেও হয়তো বা ফ্যামিলি মেম্বার সাপোর্ট করছে না। তো এমনও ইনসিডেন্ট আছে যে অনেক সময় তার আত্মীয়র বাসায় থেকে 1 মাস 2 মাস থেকে সেলাই শিখে তারপর উনি বাসায় যাচ্ছেন। কিন্তু আস্তে আস্তে যখন এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে করতে কিন্তু অ্যাকসেপ্টেবিলিটিটা বেড়ে গেছে অনেক। সো এটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন। আমি যে রিকোয়েস্টের কথা আপনাকে বলছিলাম, যে আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট আছে এই চাইল্ড এডুকেশন সেক্টরে, যেহেতু আপনার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আমরা তো সবাই এক একটা জায়গা রিপ্রেজেন্ট করি, আপনি রিপ্রেজেন্ট করছেন এই সেক্টরটা, ডেভেলপমেন্ট সেক্টরে। একটা আছে আপনাদের জাস্ট পড়ালেখার ব্যাপারটা, যেটাতে হচ্ছে আপনারা ম্যাথস, ইংলিশ, বাংলা বা যেগুলোই থাকে আমাদের যেসব কমন সাবজেক্ট, সেগুলো তো পড়াচ্ছেন, সেটা নিয়ে টিচিং হচ্ছে। এর বাইরে হোয়াট আই ফিল, যেটা হয়তো আপনারা শুরু করতে পারেন, ইভেনচুয়ালি স্কুলগুলোতেও অ্যাডাপ্ট করা উচিত, না আমার ধারণা এখন নাই, সেটা হচ্ছে কিছু সোশ্যাল এটিকুয়েটস। একদম যদি খুব করেই বলি, আপনার একদম মানে ডাউনে নেমে যেতে হলে ওয়াশরুম এটিকুয়েটস, এই ওয়াশরুমের ব্যাপার, যে কীভাবে ইউজ করতে হবে না করতে হবে, বাইরে ময়লা ফেলার যে ব্যাপারটা, যেখানে সেখানে আমি একটা কিছু খাচ্ছি ফেলে দিচ্ছি। আমার মনে হয় এটা ছোটো থেকে যদি আমরা কারো মাথায় এমবেডেড করতে পারি যে এই জিনিসগুলো আসলে রাইট না। ব্যাপারটা হচ্ছে এটা তো আসলে নর্মালাইজড, আমার সামনে আরেকজন ফেলে দিচ্ছে, আমি ছোট, আমি ফিল করছি এটা নর্মাল, ফেলা যাবে, কিন্তু এই ব্যাপারগুলো যে আসলে নর্মাল না, মানে এটা যদি আমরা একদম আর্লি স্টেজে তাদেরকে বোঝাতে পারি বা শেখাতে পারি, সেটা আমি এতটুকু বুঝি যে আপনি যদি শুধু গিয়ে একটা লিখতে দেন বা পড়তে দেন, সেটা হবে না। ওদেরকে আমার একটা এক্সপিরিয়েন্স আছে ব্যক্তিগত, সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না, বাট আমি ফিল করেছি বাচ্চারা হচ্ছে অডিও ভিজুয়ালসে বেশি অ্যাট্রাক্টেড হয়, সেটা যদি কার্টুন হয় তো আরও বেশি হয়। তো এরকম কিছু করা যদি যায় আপনাদের এন্ড থেকে, যে আমি তো 2টো এক্সাম্পল দিলাম আপনাকে, ময়লা ফেলার ব্যাপারটা বা ওটা, পাশাপাশি হচ্ছে আপনার ডিসক্রিমিনেশনের জায়গাটা, ছেলে মেয়ে, আমাদের কিন্তু ছোট থেকে এটাও হয়ে যাচ্ছে অনেক জায়গাতে, যে মেয়েদেরকে একটু আলাদাভাবে দেখা, বা ছেলেদেরকেও মানে মেয়েদের সাইড থেকে একটু আলাদাভাবে দেখা, বাট
এই জায়গাটা ক্রিয়েট করা একটা জায়গায় যে দুটো জেন্ডারই আপনার ইকোনমির জন্য কতটা ইম্পর্ট্যান্ট ইন দি এন্ড ফর জিডিপি অ্যান্ড এভরিথিং, ইভেন ইন আওয়ার সোশ্যাল লাইফ, একসাথে থাকার জন্য, একসাথে বাঁচার জন্য, মানে কোনো যাতে মাথায় কোনো বিদ্বেষ না থাকে একটা জেন্ডারের প্রতি আরেকটার, এই জায়গাগুলো আসলে কোথাও কি ক্রিয়েট করা যায় কিনা। আমি 3টে এক্সাম্পল বললাম, দের আর লটস অফ ইস্যুজ, আই বিলিভ যে ইউ হ্যাভ অলরেডি ফেসড দিস থিংস। সো এগুলো কি করার কোনো সুযোগ আছে কিনা, বা আপনার থটস কি? না ভাই, ডেফিনেটলি আমাদের একটা প্রজেক্ট আছে, স্পেশাল প্রজেক্ট হিসেবে আমরা এই মুহূর্তে দেখছি অঙ্কুরের মেইন গোল হচ্ছে বাচ্চাদের যে বাচ্চাদের সেকেন্ড ভোকেশনাল না, ক্লাস 8 বিলো ক্লাস 8 ওদের স্কিল ডেভেলপ করা, পাশাপাশি মোরাল এডুকেশন ডেভেলপ করা। সো সেটারই একটা পার্ট হচ্ছে বিহেভিয়ারিয়াল বা এই ধরনের যে গ্রুমিংটা, সেটা নিয়ে কাজ করার। সেটা বলবো না যে খুব স্ট্যাবলিশ কারিকুলাম এখনও হয়েছে, বাট ওটা নিয়ে একটা কাজ হচ্ছে, যেখানে ডেফিনেটলি যেটা আপনি সাজেস্ট করছেন সেগুলো কিছুটা আছে অলরেডি, এবং কিছু আপনি যেহেতু সাজেস্ট করছেন আমরা এগুলো নিয়েও কাজ করব। এবং সেইটার মূল উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদের যেন হয়তোবা আমরা বাইরের বিভিন্ন স্কুলগুলোতে দেখে থাকি যে বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক হ্যান্ড ব্লক প্রিন্টিং, হ্যাঁ, বা এটা একটা স্কিল হিসেবে কনসিডার করা। ইভেন বিভিন্ন স্কুলেও আমরা এই ধরনের ওয়ার্কশপ করেছি, ঢাকাতেও সেটা আগা খান স্কুল, এআইএসডি বা বিভিন্ন স্কুলেও হয়ে থাকে। সো সেটাও এই কমিউনিটি লেভেলের স্কুলগুলোতেও আমরা ইমপ্লিমেন্ট করার একটা চিন্তা আছে, যে বা ছেলে মেয়ে বিয়ন্ড যে কোনো হ্যান্ড ব্লক মানেই ধরে নেওয়া হয় হয়তো বা সেটা শুধু মেয়েদের কাজ, একটা ব্লক করবে বা সেলাই করবে, বাট এটা আসলে একটা লাইফ স্কিল। একটা শার্টের বাটন ছিঁড়ে গেল, সেটা নিজেরটা নিজে করে নাও। সো এই ধরনের প্লাস এরকম আরও অনেক ডগমা আছে, আপনি জানেন। আর একটা ডগমার কথা বলি যেটা এখনও আজকের যুগে এসেও আমি দেখি, সেটা হচ্ছে বিয়ের পরে মেয়েদের আর চাকরি করার দরকার নাই। এটাও কিন্তু এখনও একটা স্ট্যাবলিশ থটস অনেক ফ্যামিলিতে, এবং অনেক মেয়ে হয়তো মেনেও নিচ্ছে। কারণ দিন শেষে যখন আপনি নতুন একটা ফ্যামিলিতে যাবেন, আপনি প্রথম 2 দিন 3 দিন 10 দিন হয়তো আপনি বলবেন না, তারপরে একদিন আপনার হ্যাঁ বলতে হয় প্রেশারে পড়ে। সো এটাও কিন্তু হচ্ছে, জাস্ট অ্যাড করলাম আপনার সাথে। জি না, সেটা আমার ওই মার্জিনালাইজ কমিউনিটি তো আরও বেশি দেখা হয়। সো এইসব ক্ষেত্রে এই জন্যই আমরা আসলে অ্যাওয়ারনেসটাকে অনেক বেশি ফোকাস করছি, যে কীভাবে ব্যালেন্স করা যেতে পারে আর রেসপন্সিবিলিটিস শেয়ার করা যেতে পারে। এবং সায়েন্স স্টেম এডুকেশনে দেখা যায় যে মেয়েরা বেশি পিছিয়ে থাকে। এই জন্য আমরা যেটা করি, সায়েন্স ফেয়ার একটা রেগুলার অর্গানাইজ করি, রিসেন্টলি হয়েছে সায়েন্স ফেয়ার আমাদের। এখানে যেটা থাকে যে বাচ্চাদের প্রজেক্ট বানিয়ে পিচ করা, এই জিনিসটা আসলে আমরা হয়তো বা ক্লাস 6 প্রিভিলেজ স্কুলে তো বাচ্চাদের তাও একটু সুযোগ থাকে যে পিচ করা, প্রেজেন্টেশন দেওয়ার, বাট ওদের মাথায় মার্জিনালাইজ কমিউনিটিতে এটা অত মানে পড়াশোনা করছে অতটুকুই যথেষ্ট, আবার সায়েন্স ফেয়ার, আবার কি পিচিং, এই জিনিসগুলো। হ্যাঁ, সো সেটা তো আমরা এই জন্য চেষ্টা করছি যে বাচ্চাদের ছোট থেকে, ওরা হয়তো অনেক সময় নার্ভাস হচ্ছে বা কিন্তু বোল্ডলি প্রেজেন্টও করছে মাইক্রোফোন ধরে স্টেজে। সো এই সুযোগগুলো তৈরি করার চেষ্টা করছি আমরা কাজের মাধ্যমে, যেন তখন কিন্তু যখন গ্রুপ ওয়ার্ক হবে, সেটা যে একটা জেন্ডার ইকুয়ালিটি, তার মেয়ের বাচ্চাদের সিমিলার ট্যালেন্ট হোক, স্কিল আছে, এই জিনিসটা কিন্তু তখন ওরা ছোটো থেকেই শিখে আসে যে ওদের স্কিল কম বা ট্যালেন্ট কম, আমার বেশি ছেলে বাচ্চা, এই জিনিসটা মাথায় থাকবে না। রাদার আমরা যদি ডিরেক্ট এটা ভালো না ওটা খারাপ না করে যেটা করতে হবে ওই কাজটার মাধ্যমে তুলে ধরি, তখন কিন্তু ওরা বুঝতে আরও সহজ হবে। আপনার 2-1টা চ্যালেঞ্জের গল্প শুনতে চাচ্ছি। একটাই বলেন, যে যেহেতু আপনি ফিল্ডে কাজ করে দেখেছেন যে চাইল্ড এডুকেশনের জায়গাটাতে, কোনো একটা গল্প যেখানে আপনার মনে হয়েছে মানে এইখানে মনে হয় হচ্ছে না, মানে ইটস টু ডিফিকাল্ট, এরকম কি কখনো হয়েছে? সৈয়দপুরেরই হঠাৎ বস্তি একটা জায়গা ছিল, ওটার নাম আসলে নূরনগর। ও তখন হঠাৎ বস্তি নাম ছিল এই কারণে যে হঠাৎ করেই আসলে বন্যার থেকে বাঁচার জন্য মানুষরা 53টা ফ্যামিলি এসে ওই এলাকায় থাকা শুরু করেছিল। সো ওই জন্য জায়গাটার নাম হঠাৎ বস্তি ছিল। সো ওখানে আমরা যখন প্রথম এক স্কুল নিয়ে কাজ করতে যাচ্ছি, ওখানে কোনো স্কুল ছিল না, সো ইভেন কোনো ইলেকট্রিসিটিও ছিল না অলমোস্ট 19 বছর, রিসেন্টলি এসেছে 1 বছর আগে। তো তখন ইনিশিয়ালি তো মসজিদে বারান্দার আমরা ক্লাস নিতাম, বাট যেহেতু অ্যাডোলেসেন্ট মেয়ে বাচ্চারাও আছে তো একটু রেস্ট্রিকশনস থাকে, সো একটা প্রপার একাডেমিক বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার হওয়া জরুরি ছিল। তো তখন লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওনারা সাপোর্ট করতে চেয়েছেন যে একটা স্কুলের জন্য একটা স্পেস দিবে যেখানে আমরা বিল্ড করে নিব। সো ওটা ভিজিটের সময় দেখা গেছে যে ওই স্পেসটার পাশে যার বাসা উনি স্কুল করতে দিবেন না। এটা রিজন হচ্ছে সকালবেলা বাচ্চারা জাতীয় সঙ্গীত পারফর্ম
করবে, তো তখন ওদের ঘুমের ডিস্টার্ব হবে, বাচ্চারা চিল্লাচিল্লি করবে। তো এইটা যেমন একজন খুব মানে অনেক দূর পর্যন্ত, আপা এখানে কিন্তু কোনো স্কুল হবে না, আমাদের ঘুমের সমস্যা হবে, এই হবে। তো কিন্তু আশেপাশে যে লোকাল মানুষরা ছিল ওনারা বলছেন আপা আপনি ওনার কথা শুনেন, আপনারা অবশ্যই স্কুল আনেন করেন, আমাদের বাচ্চাদের সুবিধা হবে। তো এইটা খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল যে ঘুমে একটা স্কুল আসতে দিবে না কারণ ওখানে ঘুমের সমস্যা হবে। তো বাট কমিউনিটি বাকি মানুষরা অনেক সাপোর্টিভ ছিল, এই জন্য অথবা সেই চ্যালেঞ্জটা ওভারকাম করতে আমাদের জন্য ইজি হয়েছে, বাট সেটার জন্য অনেক অ্যাওয়ারনেস রেজ করতে হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় পুরো ওয়ার্ল্ডটা আসলে ভালো খারাপের মিক্স, ইটস আ ব্যালেন্স না, এটা আমিও ফেস করেছি। সো এটা ছাড়া কি আপনার আর কোনো চ্যালেঞ্জ আছে? ফর এক্সাম্পল আপনি যে স্কিল ডেভেলপমেন্টের কথা বললেন, সেখানে গিয়ে কি হয়েছে এরকম যে না আমি ওকে কাজ করতে দিব না? এইরকম অনেক হয়েছে যে অনেক সময় দেখা গেছে যে হয়তো বা আমাদের ফিমেল ট্রেনার, ফিমেল ফিল্ড অফিসার, কিন্তু ট্রেনিরও ফিমেল, কিন্তু যেহেতু সারপ্রাইজ ভিজিট আমরা অনেক সময় দিয়ে থাকি যে যে আসলেই ক্লাসটা অন টাইম হচ্ছে কিনা এই ধরনের। তো আমার একজন মেল টিম মেম্বার ভিজিটে গিয়েছিলেন। তো কেন মেল টিম মেম্বার, ও কিন্তু একদম দরজায় দাঁড়িয়ে জাস্ট দেখেছে যে আসলেই সবাই এসেছে কিনা আর ক্লাস হচ্ছে, এতটুকুই, ইভেন ক্লাসরুমেও ঢুকেনি। সো ওখানেও যেমন ট্রেনিদের ফ্যামিলি মেম্বারদের অনেক অবজেকশন ছিল যে কেন একজন মেল এখানে এসেছিল, এবং অনেকজন 6-7 জনের ফ্যামিলি মেম্বার এবং ট্রেনিং থেকে নিয়েও গিয়েছে, এবং বেশ অ্যাবিউসিভ বিহেভিয়ারও ছিল ওনাদের প্রতি। তো এটা যেমন তখন এটা আমাদের জন্য একটা ফার্স্ট টাইম একটা শকিং একটা ছিল সিচুয়েশন, কিন্তু আমরা তখন গিয়ে কথা বলে বলে বুঝেছি যে এটা একটা কাজের পার্ট ছিল, এবং আমরা কমিউনিটি যেহেতু পছন্দ করছে না, অ্যাপ্রিসিয়েট করছে না, তো এসব বিষয়ে আমরা চেষ্টা করি কমিউনিটি যেভাবে অ্যাকসেপ্ট করে ওভাবেই কাজটা করার। কারণ একে তো কাজ করছে বা নতুন জিনিস শিখছে, এটাই একটা বড় বিষয়, সেখানে আসলে এতগুলো একসাথে নতুন জিনিস অ্যাডাপ্ট করাটাও ওনাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জও হতে পারে। আর যেহেতু একটা সার্টেন এইজের পরে কিন্তু মানুষের নতুন জিনিস অ্যাডাপ্ট করার ক্যাপাসিটিটাও কমে আসে। তো এইটার জন্য আমরা চেষ্টা করি যে যেই কমিউনিটি যেভাবে অ্যাডাপ্ট করতে পারে ইনিশিয়ালি তাদের সাথে ওভাবেই আমরা কাজ করার। আস্তে আস্তে যদি আমরা দেখি যে না তারা একটু ওপেন হচ্ছে, বুঝতে পারছে, তখন আমরা ডিফারেন্ট চেঞ্জেসগুলো আনার চেষ্টা করি। ওকে, আমি একটা লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে এখন আপনার যদি আপনি তো একটা ফিল্ডে জাস্ট কাজ করছেন হয়তো ঢাকা কেন্দ্রিক বা কিছু, বাট আপনি যদি জেনে থাকেন যে ফুল ওভারঅল বাংলাদেশে এখন কি পরিমাণ এরকম আন্ডার প্রিভিলেজড চিলড্রেন আছে, বা অ্যাকুরেট হতে হবে না, কত পার্সেন্ট হতে পারে, এবং এখন যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে, ডেভেলপমেন্ট সেক্টরে, তারা আসলে কত পার্সেন্টকে সাপোর্ট দিয়ে পারছে আর কত পার্সেন্ট হচ্ছে এখনও অন্ধকারে থেকে গেছে, এবং তাদেরকে নিয়ে ওভারঅল আপনি কোনো প্ল্যান জানেন কি না যে ওদেরকে নিয়ে কি কাজ ফিউচারে হতে পারে বা প্ল্যানটা কি আছে? মূলত আমাদের সাইড থেকে আমাদের 6টা জেলায় কাজ করার অভিজ্ঞতা আছে, আর এর পাশাপাশি একদম অ্যাকিউরেট ডেটা ওভাবে আমি ওরকম পাইনি যে একদম মার্জিনালাইজ কমিউনিটি বা রিসেন্ট আপ টু ডেট ডেটা যতটুকু পাওয়া গেছে যে আরবান এরিয়াজ অ্যাটলিস্ট 82% বাচ্চাদের পড়াশোনা হচ্ছে। ও ওকে, হ্যাঁ, এই যে লিটারেসি রেট যদি আমরা বলি 82%। লিটারেসি রেট 82, দেন ইটস নট গুড। তো আর কারণ জাস্ট লিখতে স্বাক্ষর করতে পারে, রাইট? লিটারেসি রেট এখন এই ব্রেকডাউনটা আসলে এই মুহূর্তে আমি একদম ডিটেল তথ্য হয়তো দিতে পারছি না। আর পাশাপাশি রুরাল এরিয়াজও 72%। এর মাঝে আবার প্রাইমারি এডুকেশনে ড্রপ আউট রেটে হচ্ছে অ্যাপ্রক্স 14%। হ্যাঁ, সো এটা আবার সেকেন্ডারি এডুকেশনে যেতে যেতে আর একটু বেশি 35 to 36% হয়ে থাকে। কিন্তু অ্যাটলিস্ট ইমপ্রুভ করছে। যদি আমি আমাদের স্কুলের কথাও বলি, যেহেতু ওটা নিয়ে এক্সপিরিয়েন্স বেশি, সেখানে কিন্তু এখন মেল ফিমেলের রেশিওটা 52-48%, এবং 52% কিন্তু ফিমেল অ্যান্ড 48% মেল। সো আস্তে আস্তে পড়াশোনার প্রতি আগ্রহ বা এই অ্যাওয়ারনেসটা, কমিউনিটি অ্যাওয়ারনেসটা অনেক ইম্পর্ট্যান্ট। হয়তো বা অনেক সময় আমাদের মনে হয় যে আচ্ছা কী লাভ যে এত কয়েকজনকে ডেকে একটু কথা বলে, কিন্তু আসলে এটা কিন্তু একটা লং টার্ম এফেক্ট থাকে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা, এবং তখন কিন্তু আস্তে আস্তে পাঠাতে থাকে। আমি যদি একটা চর এলাকার কথা বলি, আমাদের
রংপুরে কলকন্তচর জায়গাটা, ওখানে গঙ্গাচড়া উপজেলায়। সেখানে আমরা চরের, আমাদের স্কুলটা হচ্ছে ফার্স্ট জেনারেশন স্কুল। ওদের আর এর আগে কোনো স্কুল, মাদ্রাসা বা এই ধরনের কোনো এক ইনস্টিটিউশনই ওখানে নেই পড়াশোনার সুযোগ। সো ওখানে যদি আমি বলি, ওখানে কিন্তু অনেক প্রোগ্রেসিভ মাইন্ডসেট। এখন এইটা খুব সারপ্রাইজিংই ছিল যে ওখানকার পেরেন্টসদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি আপনারা কী চান, আপনাদের ছেলেমেয়েরা কী হতে, বড় হয়ে কী হোক, তো অনেক প্যারেন্টস কিন্তু বলেছেন যে আমরা চাই আমাদের মেয়েরা আপনাদের মতো হোক। তো সেটা মানে যেই এলাকায় এখনও কোনো পড়াশোনা বা ওই ধরনের স্কুল বা এই ধরনের সুযোগ আসেনি, কিন্তু ওরা চেষ্টা করেছে কিন্তু ওদের বাচ্চাদের, বা হয়তো বা 8-9 কিলো হেঁটে যে বন্যার সময় তো পানি চলে আসে অনেক, এছাড়া সামারে কিন্তু আপনার ওখানে মহিষের গাড়ি করে যেতে হয় 45 মিনিট, আর বর্ষার সময় নৌকা করে 45 মিনিট সিটি থেকে দূরে। সো এইরকম একটা জায়গাও যে অ্যাওয়ারনেসের কারণেই কিন্তু আসলে এই মাইন্ডসেটটা ক্রিয়েট হয়েছে। সো আসলে অ্যাওয়ারনেসের ইম্প্যাক্টটা অনেক বেশি, ওটা আসলে এমন সময় বোঝা যায় না ভার্চুয়ালি। আপনাকে মানে অনেক ধন্যবাদ যে আপনি আজকে সময় করে এসে আমাদের সাথে আপনার ইনসাইটসগুলো শেয়ার করেছেন। একটা শুধু শেষ কথা আর কি, যেটা আমি রিকোয়েস্ট আপনাকে করেছি, সেটা যদি একটু দেখা যায়, যে কারণ আমার মনে হয়েছে ওটার খুব ঘাটতি আছে বর্তমানে। আপনি দেখবেন, আপনি যখন কোনো পাবলিক কোনো একটা ওয়াশরুম বা কিছুতে যাবেন, পিপল ডাজন্ট হ্যাভ এনি সেন্স হোয়াট টু ডু, কী করে না করে। রাস্তাঘাটে দেখবেন যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছে, এবং ওদের কাছে ব্যাপারটা নর্মাল। আপনি যদি কিছু বলেন, আপনার দিকে আপনিই পাগল আসলে। সো এগুলা তো আপনিও বুঝতে পারছেন যে ব্যাপারগুলো কতটা নর্মাল হয়ে গেছে আমাদের দেশে। এখানে কাজ করার হয়তো জায়গা আছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে। আর আপনার জন্য অনেক দোয়া থাকলো। আপনার এই প্রফেশনটা একটা আসলে অনেক নোবেল প্রফেশন। সো আপনাদের আসলে ওভারঅল সোসাইটি এবং কান্ট্রিতে কন্ট্রিবিউট করার অনেক সুযোগ আছে। সো ডেফিনেটলি দোয়া থাকলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য ইনভিটেশন, অ্যান্ড ডেফিনেটলি একসাথে কাজ করা, প্রত্যেকের সাইড থেকেই আসলে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে যে কোনো কান্ট্রি, আমাদের কান্ট্রির প্রতি, ইকোনমিক্সের প্রতি। অ্যান্ড এর পাশাপাশি যেসব বিষয় সাজেস্ট করছেন, আপনি রিকোয়েস্ট করছেন, সেগুলো নিয়ে ইনশাল্লাহ ডেফিনেটলি কাজ হবে এবং আপনার সাথেও যোগাযোগ হবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আগামীতে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।